বিচারপতি অমৃতা সিনহা তিনি অতীতে যেসব রায় দিয়েছেন সেটা যোগ্য চাকরিপ্রার্থী বা যেসব অনিয়ম এই রাজ্যে হয়েছে সে পক্ষেই গেছে। অভিজিৎ গাঙ্গুলির রায় না মেনে তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়, সেখানেও একইভাবে তারা হারে, তারপরে আবার সুপ্রিম কোর্টে যায়। এই বিচারপতি অমৃতা সিনহা তিনি সেটা ওএমআর প্রকাশের যে দিয়েছেন, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। এই ওএমআর প্রকাশ হলেই এটা প্রকাশিত হয়ে যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। হয় না, ব্রাত্য বসু তো আইন কানুন কিছু বোঝে বলে আমার মনে হয় না। ব্রাত্য এই যে সুপ্রিম কোর্ট 2016 সালের বিষয়ে যে রায় দিয়েছিল 3রা এপ্রিল 2025, সেখানে সুপ্রিম কোর্ট 49 নম্বর প্যারায় পরিষ্কার বলেছিল যে মুখ্যমন্ত্রীর দলবল কিছু শিক্ষক নামধারী তারা বুঝিয়েছে যে তাদের সরকারের সঙ্গে থাকলেই নাকি কোনো বিপদ হবে না, কারো চাকরি যাবে। ব্রাত্য বসু একজন মূর্খমন্ত্রী, আরেকজন যে প্রধান মুখ্যমন্ত্রী যিনি মাথার ওপর, ব্রাত্য বসুর তো কোনো ক্ষমতাই নেই, ও তো তোতা পাখি, এসএসসি চেয়ারম্যান তোতা পাখি। উনি আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্তর নামে নাকি তোতা পাখি এসব বলেছে। উনি নিজে তো মুখ্যমন্ত্রী তোতা পাখি। যা মুখ্যমন্ত্রী শিখিয়ে দিচ্ছে আজকে রাজ্যে ল্যাজে গোবরে হওয়ার জন্যে এই অবস্থা হচ্ছে। ব্রাত্য বসুদের মতো অপদার্থ শিক্ষামন্ত্রী মেধার সর্বনাশ করবার জন্যে ব্রাত্য বসু তো বলে দিয়েছে যে আর নাকি কলেজ খুলবে না। তার কারণ কি, কলেজে ভর্তি হয় না। কলেজে 9 লক্ষ সিট আছে, সেখানে ভর্তি হয়েছে এবারে 2.5 লাখ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এইভাবে সর্বনাশ করতে দেহত্যাগ ছাড়া পদত্যাগ নেই। ওনারা কোনো পদও ছাড়বেন না, শুধু সবই নাকি বিরোধীদের দোষ। বিরোধীদের এর মধ্যে দোষ কী আছে? নিজেরা ঘুলিয়ে জল খেলো, নিজেরা ঘোট পাকালো, এই ছেলেমেয়েগুলোর মাইনে বন্ধ হয়ে যাবে। আর বাঙালি জাতির আজকে যে অবস্থা, তারা হচ্ছে চোর মাতাল ঘুষখোর এইসবে তারা। আজকে আপনি যে সার্টিফিকেট দিচ্ছেন ব্রাত্য বসুর মধ্যশিক্ষা পর্ষদ, সেই সার্টিফিকেট নিয়ে তাদের অন্য রাজ্যে গেলে চ্যালেঞ্জ মুখে পড়তে হচ্ছে, তাদের লিখতে হচ্ছে, আন্ডারটেকিং দিতে হচ্ছে। তো আজকে এই দলটার অবস্থা হয়েছে ওই গু খাওয়ার মতো, যে ওরা তো করেছে, আমরা কেন, ওরা খারাপ কাজ করলে আমরাও খারাপ কাজ করব। এই যে কালচার ওরা শিখিয়ে দিচ্ছে বাঙালি জাতিকে, এইটাকে দয়া করে বন্ধ করুন। বাঙালি জাতির কলঙ্ক আপনারা। পার্থ চ্যাটার্জি তার কাছে এই চাকরি চুরির টাকা ঠিকমতো পাঠাচ্ছে না, কারণ ওই প্রভাবশালী যুবনেতা আগেই চাকরি চুরির জন্য 7-8 লাখ টাকা নিয়ে নিয়েছে। সেই প্রভাবশালী যুবনেতা হচ্ছে রাজ্যের যুবরাজ। এখানে তো গণতন্ত্র চলছে না, এখানে চলছে তো রানীতন্ত্র। গণতন্ত্রে তো যুবরাজ থাকে। চোরের মন বোচকার দিকে 500 টাকা করে পার ক্যান্ডিডেট, কয়েক কোটি টাকা ওখানে চুরির একটা সুযোগ আছে, জানে কিছু হবে না, তা সত্ত্বেও পরীক্ষা নিয়েছে। সাহিত্যিক পুলিশ আছে, কি নাম যেন তার, ওই বারাসাতের, তিনি আবার সাহিত্যিক পুলিশ। তিনি বলছেন যে হ্যাঁ, এদের যদি আটকায় যারা অফিস কর্মী, তাহলে এদের তো পিটিয়ে তুলতেই হবে। যত নিচে নামা যায় তত নিচে নামবে, এর কোনো সীমা নেই। যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তার পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়েছিল একটা ভুয়ো ডক্টরেট ডিগ্রি নিয়ে। সেই ইউনিভার্সিটির কি ঈশ্বরজি ইউনিভার্সিটি নাকি, তার কোনো অস্তিত্বই ছিল না। সেই নিয়ে একবারও আজ অবধি লজ্জা প্রকাশ করতে দেখেছেন? করলে আপনাকে খুন হয়ে যেতে হবে, যেরকম হয় রানীমার তন্ত্রে, যে সত্যি কথা বললে সে হীরক রাজার দেশে যেমন দেখিয়েছিলেন সত্যজিৎ রায়। এইসব প্রশ্ন তুললেই তাদের খুন হয়ে যেতে হবে। নিচে নামছেন তাতে কিছু যায় আসে না, ওর নিচে যত পারুক নরকে নেমে যাক, কিন্তু বাংলাকে যে টেনে নামাচ্ছেন, নিচে নামাচ্ছেন, এটাকে বন্ধ করে। সুমন বিশ্বাস আমাকেও এই নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শিক্ষক নামধারী কিছু মানুষ, যারা মুখ্যমন্ত্রীর পেটোয়া, তারা আমার গাড়ির সামনে শুয়ে পড়ে আটকিয়ে বলে যে উনি শিক্ষক নন, উনি চাকরিহারা শিক্ষক নয়, উনি যেতে পারবে না। এই যে যারা মুখ্যমন্ত্রীর পেটোয়াগিরি করে ভেবেছিল যে চাকরি বাঁচাবে, তারা কোনো চাকরি বাঁচাতে পারে। এসএসসিকে সব ওএমআর প্রকাশ করতে হবে বললেন বিচারপতি অমৃতা সিনহা, দেয়া হলো ডেডলাইনও, কি বলবেন? এই যে ওএমআর নিয়ে যে গণ্ডগোল, আগেরবারে 2016 সালে যে ঘটনা ঘটেছে, যে এসএসসি যে এজেন্সিকে দিয়ে ওএমআর করিয়েছিল, তারা এসএসসি নিজে সেই ওএমআর নাকি নষ্ট করে ফেলেছে। এই কথা তারা বলেছিল কোর্টে। 1 বছরের মধ্যে নাকি আইন পাল্টে তারা 1 বছরের মধ্যে এটাকে নষ্ট করে ফেলেছিল। সেখানেই যে দুর্নীতি হয়েছিল, এবং সেই ওএমআর যেটা ছিল তার ভিত্তিতেই যে কোম্পানিকে দেয়া হয়েছিল, তারা সেখানে সিবিআই তদন্ত করে তারা কিছু ক্ষেত্রে সেগুলো ধরেই তারা তদন্ত করেছিল, এবং সেখান থেকে তারা যোগ্য অযোগ্য বেছেছিল, যেটা অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি কলকাতা হাইকোর্টে, তার সামনে সেগুলো দেয়া হয়েছিল। এবং তার ভিত্তিতে তিনি একটি অর্ডার দিয়েছিলেন যে কারা যোগ্য কারা অযোগ্য নয়।
কিন্তু রাজ্য সরকার এই যারা আছে রাজ্য সরকারের যে রাজনৈতিক দল এ রাজ্যে ক্ষমতায় আছে তারা টাকা চুরি করবার জন্যে তাদের যুবরাজ সহ তাদের মন্ত্রী সহ সকলে যাতে টাকা চুরি করতে পারে সেই জন্যে তারা সম্পূর্ণভাবে এই ওএমআরের বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে এবং সেই অভিজিৎ গাঙ্গুলির রায় না মেনে তারা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যায়, সেখানেও একইভাবে তারা হারে, তারপরে আবার সুপ্রিম কোর্টে যায়। তো সুপ্রিম কোর্ট তখন আবার মামলা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয় এবং এই যে ওএমআরের ভিত্তিতে যদি তখন এসএসসি বলতো যে এরাই যোগ্য আর এরা অযোগ্য, তাহলে কিন্তু আজকে এই যে শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রায় 18,000 তাদের চাকরি কিন্তু চলে যেত না। সুতরাং এই ওএমআর প্রকাশটা একটা জরুরি। এই নিয়ে যোগ্য চাকরিহারা শিক্ষক 2016 সালে সুমন বিশ্বাস তিনি সুপ্রিম কোর্টে একটি মামলাও করেছিলেন যাতে সিবিআই এই ওএমআর প্রকাশ করে, কিন্তু তার দুর্ভাগ্য যে সুপ্রিম কোর্ট সেই মামলাটায় গুরুত্ব না দিয়ে সেটাকে খারিজ করে দেয়। আজকে আবার 2016 সালেও হাইকোর্টের যে বক্তব্য ছিল, আজকেও আবার সেই বিচারপতি অমৃতা সিনহা তিনি সেটা ওএমআর প্রকাশের যে দিয়েছেন, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। এই ওএমআর প্রকাশ হলেই এটা প্রকাশিত হয়ে যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। তো সেটা যদি হয় তাহলে এই সমস্যার সমাধান হবে বলেই আমরা মনে করি। স্যার বলছি, ব্রাত্য বসু তো বলছেন যে নিয়োগ বানচালের চেষ্টা করছে বিরোধীরা, কেন বানচাল হচ্ছে সেটা তো বলছেন না ব্রাত্য বসু, নাকি অনিয়মকেই নিয়ম বানানোর চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী? না, ব্রাত্য বসু তো আইন কানুন কিছু বোঝে বলে আমার মনে হয় না। ব্রাত্য এই যে সুপ্রিম কোর্ট 2016 সালের বিষয়ে যে রায় দিয়েছিল 3রা এপ্রিল 2025, সেখানে সুপ্রিম কোর্ট 49 নম্বর প্যারায় পরিষ্কার বলেছিল যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের জন্য ফ্রেশ সিলেকশন করতে হবে এবং যারা ডিসেবলড আছে মানে ওই নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড সেই ডিসেবলড বা যারা প্রতিবন্ধী তাদের কিছু সুযোগ দিয়ে তাদের ফ্রেশ সিলেকশনের সুযোগ দিতে হবে। এই কথাটা বারবারই বলা হয়েছে, যোগ্য চাকরিহারারা বারবারই তুলে ধরেছে। যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে 7ই এপ্রিল যারা মিটিং করেছিল, স্টেজে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে চেয়ার শেয়ার করেছিল, আপনাদের মনে আছে, যেখানে মুখ্যমন্ত্রী প্ল্যান ABCDE বলেছিল, সেইখানে কিন্তু তারা কখনো দাবি করেনি, সেই শিক্ষকরা যারা মুখ্যমন্ত্রীর দ্বারা এই আন্দোলনকে ভাঙবার জন্য যারা নিয়োজিত হয়েছে, আজকে তারা বলছে তারাও নাকি ওএমআর প্রকাশের দাবি জানিয়েছিল বা তারা যোগ্য অযোগ্যর তালিকা তারা একবারও বলেনি। এই দাবিটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে মামলা তোলা হয়েছিল, সেখানে মামলা করা হয়েছিল, সেখানেই যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছিল, চাওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর দলবল কিছু শিক্ষক নামধারী তারা বুঝিয়েছে যে তাদের সরকারের সঙ্গে থাকলেই নাকি কোনো বিপদ হবে না, কারো চাকরি যাবে না। সেটা আজকে ব্যর্থ প্রমাণিত হয়েছে। গত 14ই জুলাই এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটি মহাকরণ এই নবান্ন অভিযান ছিল। তখন হাওড়ার যে পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী তিনি যাতে এই সমস্যার সমাধান হয় তিনি আলোচনা করে তিনি শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে একটি আলোচনার ব্যবস্থা করেন। সেই আলোচনায় সুমন বিশ্বাস আমাকেও নিয়ে গেছিলেন এবং সেখানে যখন বিনোদ কুমারকে চেপে ধরি যে আপনি এই সুপ্রিম কোর্টের রায় মানছেন না যে এদের জন্য ফ্রেশ সিলেকশন একসঙ্গে কেন পরীক্ষা নিচ্ছেন, তখন বিনোদ কুমার মহাশয় স্বীকার করে নেন যে হ্যাঁ আমার মত এইটাই ছিল, তাতে আমার সমস্যাও অনেক কমতো আলাদা পরীক্ষা। আজকে যে সমস্যা দেখা যাচ্ছে, বিনোদ কুমার তিনি একজন IAS অফিসার হিসেবে কিন্তু সঠিক পরামর্শই রাজ্য সরকারকে দিয়েছে, কিন্তু এই ব্রাত্য বসু একজন মূর্খমন্ত্রী, আরেকজন যে প্রধান মূর্খমন্ত্রী যিনি মাথার ওপর, ব্রাত্য বসুর তো কোনো ক্ষমতাই নেই, ও তো তোতা পাখি, SSC চেয়ারম্যান তোতা পাখি। উনি আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্তর নামে নাকি তোতা পাখি এসব বলেছে। উনি নিজে তো মুখ্যমন্ত্রী তোতা পাখি, যা মুখ্যমন্ত্রী শিখিয়ে দিচ্ছে আজকে রাজ্যে ল্যাজে গোবরে হওয়ার জন্যে এই অবস্থা হচ্ছে। ব্রাত্য বসুদের মতো অপদার্থ শিক্ষামন্ত্রী যিনি নাকি শুনি জলপথেই যাতায়াত করেন সবসময়, তো তার এই অপদার্থতার জন্যেই আজকে এই অবস্থা। বিনোদ কুমারের পরামর্শ মেনে এবং যদি সেই আলাদা করে পরীক্ষা নেওয়া হতো তাহলে ফ্রেশ সিলেকশন করা হতো, আজকে এই সমস্যা হতো না এবং সেই ভ্যাকেন্সি রয়েছে 16,000 ভ্যাকেন্সি, 15,000 শিক্ষককে সেখানে অনায়াসে নিয়োগ করা যেত। গ্রুপ সি গ্রুপ ডিদের অনায়াসে 3,000কে নিয়োগ করা যেত। গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের কথাও সুপ্রিম কোর্ট বলেছে যে ওই নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীরাও রয়েছে, সেটাও সেই একই আবার আলাদা পরীক্ষা করে সেই ঘুলিয়ে জল খাওয়ার মতো রাজ্যের মেধার সর্বনাশ করবার জন্য। ব্রাত্য বসু তো বলে দিয়েছে যে আর নাকি কলেজ খুলবে না, তার কারণ কি, কলেজে ভর্তি হয় না, কলেজে 9 লক্ষ সিট আছে, সেখানে ভর্তি হয়েছে এবারে 2.5 লাখ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এইভাবে সর্বনাশ করছে। এবং 14 তারিখ যে আলোচনা শিক্ষকদের সাথে হয়েছিল সেখানে মুখ্য সচিব আলোচনা করেছিলেন, সেখানে বিনোদ কুমারও ছিল, সেখানে সুমন বিশ্বাস আমাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু
শিক্ষক নামধারী কিছু মানুষ যারা মুখ্যমন্ত্রীর পেটোয়া, তারা আমার গাড়ির সামনে শুয়ে পড়ে আটকিয়ে বলে যে উনি শিক্ষক নন, উনি চাকরিহারা শিক্ষক নয়, উনি যেতে পারবে না। এই যে যারা মুখ্যমন্ত্রীর পেটোয়াগিরি করে ভেবেছিল যে চাকরি বাঁচাবে, তারা কোনো চাকরি বাঁচাতে পারেনি। যে কথা আমরা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ বা সুমন বিশ্বাস যে আন্দোলন করেছেন তাদের সঙ্গে যারা আছেন, আজকে সেই বিষয়টাই হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে। এবং ব্রাত্য বসু, আবারও বলছি, উনি একজন মূর্খমন্ত্রী, উনি শিক্ষা ব্যবস্থার কিছু বোঝেন না। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তোতা পাখির মতো কথা বলেন, যা শিখিয়ে দেন তাই বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে বিরোধীদের বাধা দিচ্ছে নিয়োগে কে বাধা দিচ্ছে? উনি যাতে নিয়োগ না হয় ওনারা সেই ব্যবস্থা করেছেন। আজকে যদি 6 মাস আগে সুপ্রিম কোর্টের যখন 6 মাস এপ্রিল মাসে, প্রায় 6 মাসই, সেখানে সেই কথা মেনেই যদি মে মাসের মধ্যে যদি ওই ফ্রেশ সিলেকশন শেষ করতো, আজকে এদের এই কান্নাকাটি করতে হতো এই শিক্ষকদের। এই তো এই ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে, তারপরে তারা কোথায় যাবে? এদের অপদার্থতার জন্য ব্রাত্য বসুর মতো অপদার্থ শিক্ষামন্ত্রী পদও ছাড়বে না, পদ ছেড়ে দেওয়া উচিত। তো যদি ওনার সত্যি, উনি আবার তো শুনি বড় বড় নাটক লেখে নাকি, নাট্যকার যারা তারা মানবিক হয় শুনেছি, তা ওনার তো পদ ছেড়ে দেওয়া উচিত। রবীন্দ্রনাথ যেমন রবীন্দ্রনাথের সাথেও নাকি নিজেকে তুলনা করে, তো তার নাইটহুড রবীন্দ্রনাথ যেমন ছেড়েছিলেন, ওনারা তো অন্তত পদটা ছাড়ুন না। ওনাদের দেহত্যাগ ছাড়া পদত্যাগ নেই, ওনারা কোনো পদও ছাড়বেন না। শুধু সবই নাকি বিরোধীদের দোষ। বিরোধীদের এর মধ্যে দোষ কী আছে? নিজেরা ঘুলিয়ে জল খেলো, নিজেরা ঘোট পাকালো, এই ছেলেমেয়েগুলোর মাইনে বন্ধ হয়ে যাবে। আর গ্রুপ সি গ্রুপ ডিদের তো তারা এখন ওই মোট বইছে, দেখুন গিয়ে তারা জোগাড়ের কাজ করছে। ব্রাত্য বসু কোনো ব্যবস্থা করেছে? একটা ভাতার নাম করে জানে যে ওটা আটকে যাবে, এইসব নাটক ওরা করছে। এইসব নাটক দয়া করে বন্ধ করুন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান, বাঙালি জাতিকে বাঁচান। বাঙালি জাতিকে আপনারা হচ্ছে চোর মাতাল আর এতে পরিণত করেছেন। বাঙালি জাতির আজকে যে অবস্থা, তারা হচ্ছে চোর মাতাল ঘুষখোর এইসবে তারা। আজকে আপনি যে সার্টিফিকেট দিচ্ছেন ব্রাত্য বসুর মধ্যশিক্ষা পর্ষদ, সেই সার্টিফিকেট নিয়ে তাদের অন্য রাজ্যে গেলে চ্যালেঞ্জ মুখে পড়তে হচ্ছে, তাদের লিখতে হচ্ছে, আন্ডারটেকিং দিতে হচ্ছে যে এই আমার এই সার্টিফিকেটে যদি কোনো গোলযোগ ধরা পড়ে তাহলে আমি চাকরি থেকে ছেড়ে দেবো। তা চোর মাতাল ভিখিরির রাজত্বে রাজ্যটাকে পরিণত না করে দয়া করে মেধাগুলোকে বাঁচান। বাঙালি জাতির যে ঐতিহ্য, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, রামমোহনের যে ঐতিহ্য, কথায় কথা ওরা আবার পাল্টা বলে, আবার ওনাদের দলের লোকই রবীন্দ্রনাথের ছবি পোড়ায় দেখা যাচ্ছে। তো সেই যে ঘটনাগুলো ঘটছে, অন্যদের দোষ না দিয়ে আগে নিজেদের দোষ দেখুন। এখানে একটা গল্প আমার ব্যক্তিগত জীবনে মনে পড়ে যে আমি একবার ছোটোবেলায় একটা অন্যায় করেছিলাম, আর আমার দাদাও সেই অন্যায়টা করেছিল। তা আমাকে যখন আমার বাবা সেই অন্যায়ের জন্য মারতে এসছে, তখন আবার আমি পিঠ বাঁচানোর জন্য বলেছি যে আমার দাদাও তো ওই অন্যায় করেছে। তখন আমার বাবা একটা শিক্ষা দিয়েছিল যে ওই যাকে মল আর কি, গু খাওয়া বলে, সে যে ও গু খেলে তুইও গু খাবি। তো আজকে এই দলটার অবস্থা হয়েছে ওই গু খাওয়ার মতো, যে ওরা তো করেছে, আমরা কেন, ওরা খারাপ কাজ করলে আমরাও খারাপ কাজ করব। এই যে কালচার ওরা শিখিয়ে দিচ্ছে বাঙালি জাতিকে, এইটাকে দয়া করে বন্ধ করুন। বাঙালি জাতির কলঙ্ক আপনারা বাঙালি জাতির কলঙ্ক, দয়া করে এগুলো বন্ধ করে পশ্চিমবঙ্গের মেধাকে ফিরিয়ে আন। স্যার বলছে, আপনি ঠিক যেমনটা বললেন তেমনই তো কথা হচ্ছিল যে নতুন পুরনো একসঙ্গে পরীক্ষা না নেওয়ারই কথা হচ্ছিল, তবুও কেন নতুন পুরনো একসঙ্গে পরীক্ষা নেওয়া হলো? নিয়োগ করার কি সদিচ্ছা আদেও আছে? না, নিয়োগ করার সদিচ্ছা নেই। যাদের থেকে টাকা নিয়েছে তাদের সেই টাকা চুরি, এই যে পার্থ চ্যাটার্জি, সে টাকা চুরি করেছে, দৈনিক সংবাদপত্রেই বেরিয়েছে, আমার কথা নয়। সিবিআই যে যখন কোর্টে সওয়াল করছে এই নিয়ে, তখন সিবিআই বলছে যে একজন প্রভাবশালী যুবনেতা, তার নামটা আবার সংবাদ মাধ্যম লিখছে না, কি অজ্ঞাত কারণে জানি না, বলছে একজন প্রভাবশালী যুবনেতা পার্থ চ্যাটার্জি তার কাছে এই চাকরি চুরির টাকা ঠিকমতো পাঠাচ্ছে না, কারণ ওই প্রভাবশালী যুবনেতা আগেই চাকরি চুরির জন্য 7-8 লাখ টাকা নিয়ে নিয়েছে। সেই প্রভাবশালী যুবনেতা হচ্ছে রাজ্যের যুবরাজ। এখানে তো গণতন্ত্র চলছে না, এখানে চলছে তো রানীতন্ত্র। গণতন্ত্রে তো যুবরাজ থাকে না। এইখানে ধর্মতলায় গিয়ে দেখুন, ওখানে লেখা আছে, তৃণমূল ছাত্র পরিষদ লিখেছে যুবরাজের ছবি দিয়ে, যে পশ্চিমবঙ্গের যুবরাজ। তো সুতরাং এই যে টাকাগুলো নিয়েছে এগুলো তাদের আবার, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কি বলেছে,
ওই 7ই এপ্রিলই হোক, আর তার আগেই হচ্ছে উনি বলছে অযোগ্যদের কি করে বাঁচাবো, এটা আমি হচ্ছে অসতের মা। সারদা দেবীর সম্বন্ধে নাকি বলে যে উনি নাকি এই যুগের সারদা দেবী। সারদা দেবীর সম্বন্ধে একটা কথা আছে যে উনি নাকি বলতেন যে আমি সতেরো মা, অসতেরো মা। আর এই মুখ্যমন্ত্রীর মুখে শুনুন, খালি বলছে আমি অসতের মা। এই যুগের সারদা দেবী নাকি উনি, এই যুগের নাকি উনি মহিষী নারী। তো এই যে দুর্নীতি করেছেন, এই দুর্নীতি থেকে বাঁচবার জন্যে অযোগ্য ধরা পড়েছে বলেই তো সুপ্রিম কোর্ট বলেছে যে একটা অযোগ্য যদি চাকরিতে ঢোকে, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট ছাড়েনি। সুপ্রিম কোর্ট বলেছে একটা অযোগ্য যদি ঢোকে এই চাকরির পরীক্ষায়, তাহলে রাজ্য সরকারের অবস্থা খারাপ করবে। আর সিবিআই যে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না সেটা বলেছে, কিন্তু সিবিআইও তো তাদের কোনো জিজ্ঞাসাবাদও করছে না। যারা মূল অপরাধী, যারা ওই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি প্রমাণ হয়ে গেছে, কণ্ঠস্বর কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, সিবিআইও ইডিও তাদের নিয়ে কোনো রকম নাড়াচাড়া নেই। এক অদ্ভুত জায়গায় আমরা পড়ে আছি। তো সুতরাং এই যে জটিলতা, চাকরি না দেওয়ার জটিলতাটা সৃষ্টি করেছে খালি চুরির টাকা যাদের থেকে নিয়েছে, চাকরি বিক্রির টাকা, তারা যাতে কোনোভাবে নিজেরা ধরা না পড়ে যায়, এই জন্যে এই একসাথে চাকরি পাওয়ার পরীক্ষা নেওয়ার নাটক করছে, যেটা আইএএস অফিসার বিনোদ কুমার না করেছিলেন, সঠিক পরামর্শ দিয়েছিলেন তিনি। তো সেই জন্যই এই আজকে টাকা চুরি যাতে ধরা না পড়ে, এই জন্য সবাইকে চাকরি করে আবার একটা তালে গোলে অম্বল হরিবোল বানাতে চাইছে, আর দোষ দিয়ে দিচ্ছে বিরোধীদের। স্যার বলছি, এবার তো মামলা কলকাতা হাইকোর্টে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই কি সমাধান পাবে বঞ্চিতরা? বিচারপতি অমৃতা সিনহা তিনি অতীতে যেসব রায় দিয়েছেন সেটা যোগ্য চাকরি প্রার্থী বা যেসব অনিয়ম এই রাজ্যে হয়েছে সে পক্ষেই গেছে। তো আশা করছি যে তিনি সেইভাবেই আবার রায় দেবেন। কিন্তু এই সরকার তো একটা দুর্নীতিগ্রস্ত সরকার, আবার ওটা নিয়ে ডিভিশন বেঞ্চে চলে যাবে, আবার ডিভিশন বেঞ্চে যদি হারে আবার সুপ্রিম কোর্টে যাবে। তো এই খেলাগুলো দয়া করে বন্ধ করুন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা যে উকিলরা খাচ্ছে, এই কপিল সিব্বাল, মনু সিংভির মতো, তারা চাইবে এটা অনন্তকাল টিকে থাকুক, তাদের পকেট ভারী হোক। সেইটা দয়া করে বন্ধ করে অমৃতা সিনহা যে সদর্থক রায় চাকরিহারাদের পক্ষে দিলে সেটাকে আপনারা মেনে নিন এবং অবিলম্বে এই যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের নিয়োগ করুন এবং শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। স্যার বলছি, আজ বৃহস্পতিবার অমৃতা সিনহার পর্যবেক্ষণ, পরীক্ষা কী হবে কেউ জানে না, কি মনে হয় পরীক্ষা বাতিল হবে? সেক্ষেত্রে তো ফের সুপ্রিম কোর্টে থাপ্পড় খাবে এই রাজ্য। না, পরীক্ষা যে অবস্থায় দাঁড়িয়েছে সে তো বাতিল হবেই। সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে পরীক্ষা নিলে পরীক্ষা তো বাতিল হবেই। এই যে 500 টাকা করে নিয়েছে, করে আবার একটা ফান্ড করে নিয়েছে, এর দায় কে নেবে? আমরা বারবার তো না করেছিলাম তখন যে না এইভাবে অনৈতিকভাবে পরীক্ষা নেবেন না, কিন্তু চোরের মন বোচকার দিকে 500 টাকা করে পার ক্যান্ডিডেট, কয়েক কোটি টাকা ওখানে চুরির একটা সুযোগ আছে, জানে কিছু হবে না, তা সত্ত্বেও পরীক্ষা নিয়েছে। পরীক্ষা যে কোনো সময় আইনের সুপ্রিম কোর্ট যে দৃষ্টিভঙ্গি কালকে দেখিয়েছে, পরীক্ষা বাতিল হবে এবং নতুন চাকরি প্রার্থী যারা 13 বছর বাদে যাদের পরীক্ষা বসেছেন, এতদিন বাদে যারা অপেক্ষা করেছেন 16 সালের পরে আবার 25 সালে, তাদেরও ভবিষ্যৎ নষ্ট হবে এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। স্কুলগুলোতে শিক্ষক থাকবে না, ওরা তো চায় স্কুলগুলো শিক্ষক উঠে গিয়ে প্রাইভেট স্কুল আরও বাড়ুক, সেই জন্য সেই পরিকল্পনাই নিচ্ছে। স্যার বলছি, এসআইআর আবহে বিএলওদের মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু এই রাজ্যে চাকরি হারানো শিক্ষকদেরও মৃত্যু দেখেছে। কই, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হয়ে পোস্ট করেননি। মমতার তৎপরতা কি শুধু সিলেক্টিভ? হ্যাঁ, যারা ওনার পক্ষে আছে, এই যে এসআইআর নিয়ে যে একদলকে দেখলাম ইলেকশন কমিশনের অফিসের সামনে উনি লেলিয়ে দিলেন, আর যে শিক্ষকরা মারা গেছে বা যারা এর ধরে মানসিকভাবে পীড়িত হয়ে মারা গেছেন যারা, তাদের জন্যে উনি তো কোনো ব্যবস্থাই করেননি, কারণ সেই শিক্ষকরা ওনার বিরুদ্ধে কথা বলেছে। আগে উনি ওদের ভুল বুঝিয়েছিলেন যে প্ল্যান ABCD রাজি আছে, কিন্তু তারা যখন দেখলো যে এসব মিথ্যে কথা, তারা আন্দোলনে নামলো, তখন উনি কী করলেন, উনি পুলিশ দিয়ে ওদের পেটাতে শুরু করলেন। ওই বিকাশ ভবনে মনে আছে আপনাদের যে তারা অবরোধ করে বসেছিল চাকরির জন্য, জীবন জীবিকার জন্য, সেখানে পুলিশ দিয়ে ওই একজন সাহিত্যিক পুলিশ আছে, কি নাম যেন তার, ওই বারাসাতের, তিনি আবার সাহিত্যিক পুলিশ, তিনি বলছেন যে হ্যাঁ এদের যদি আটকায় যারা অফিস কর্মী, তাহলে এদের তো পিটিয়ে তুলতেই হবে। ভাবুন, পুলিশের কর্ডন করে তাদের নিয়ে যেতে পারতো না, শিক্ষকরা বাধা দিত, তাদের তুলে নিয়ে যেত, পুলিশের শিক্ষকদের পেটাতে হতো। ওই যে কসবা থানায় শিক্ষকের পেটে লাথি মেরেছিল, কে করেছে এইসব কাজ? করেছে মমতা ব্যানার্জি। তো তার পুলিশ আবার ওই দেখা যাচ্ছে যে যারা নির্বাচন কমিশনে বিএলওরা, তাদের গায়ে হাত দিচ্ছে না, তারা অবৈধভাবে ওখানে ঢুকে বসে আছে, তাদের গায়ে কোনো হাত দিচ্ছে না, লাঠিচার্জ হচ্ছে না, রাস্তার মধ্যে প্যান্ডেল করে বসে গেছে।
আমরা এখানে একটা সেনাবাহিনীর কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, সেনাবাহিনীর অর্ডার নিয়ে এখানে বসে আছে। আমাদের এখানে ভাঙতে আসছে, উনি পুলিশ পাঠাচ্ছেন। ওখানে দেখুন ডালাউসির মোড়ে প্যান্ডেল বেঁধে দিব্যি বসে গেছে। এই তো চলছে রাজ্যের অবস্থা, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি থাকো, চুরিতে যদি সাথ দাও, চুরির অংশীদার যদি হও, তাহলে তোমার কোনো দোষ নেই। আর যেই চুরির প্রতিবাদ করবে তাকে পিটিয়ে মেরে তুলে দাও। এই চলছে এই রাজ্যে। স্যার বলছি, আমার শেষ প্রশ্ন থাকবে যে একদিকে 2016 সালের যোগ্যরা, অন্যদিকে নতুন পরীক্ষার্থী, সবার ভবিষ্যৎ বিষ বাও জলে। নিজেদের অপদার্থতা ঢাকতে কত নিচে নামবে এই সরকার? এই সরকার তো নিচে নেমেই আছে, বললামই তো। এখানে সরকার তো কোনো গণতান্ত্রিক সরকার নয়, এটা হচ্ছে রানিমার সরকার, রানিমা আর যুবরাজের সরকার। স্বৈরতান্ত্রিকভাবে তারা যেভাবে টাকা চুরি আটকানোর জন্যে, দুবাইতে টাকা পাঠানোর জন্য যেভাবে তাদের যত নিচে নামা যায় তত নিচে নামবে, এর কোনো সীমা নেই। যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তার পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়েছিল একটা ভুয়ো ডক্টরেট ডিগ্রি নিয়ে। সেই ইউনিভার্সিটির কি জর্জিয়া ইউনিভার্সিটি নাকি, তার কোনো অস্তিত্বই ছিল না। সেই নিয়ে একবারও আজ অবধি লজ্জা প্রকাশ করতে দেখেছেন? বা যুবরাজেরও নাকি যে সার্টিফিকেট, জানি না, সেটা শুনি যে সেটাও নাকি, তারও নাকি কোনো অস্তিত্ব নেই সেই ইনস্টিটিউটে। একবারও কোনো এই নিয়ে প্রশ্ন শুনেছেন? এই নিয়ে প্রশ্ন করলে আপনাকে খুন হয়ে যেতে হবে, যেরকম হয় রানিমার তন্ত্রে, যে সত্যি কথা বললে সে হীরক রাজার দেশে যেমন দেখিয়েছিলেন সত্যজিৎ রায়। এইসব প্রশ্ন তুললেই তাদের খুন হয়ে যেতে হবে। তো এরা তো বিন্দুমাত্র গণতন্ত্রে, কালকে দেখলাম আবার মুখ্যমন্ত্রী সংবিধান, মানে রানিমা সংবিধান নিয়ে নাটক করছেন। সংবিধান হাতে নিয়ে কে বিধানসভা ভাঙচুর করেছিল, এখন বলছে আমি ভাঙচুর করিনি, আমি দাঁড়িয়েছিলাম ওখানে। তো এই যে দ্বিচারিতা, এটা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো 11 সালে বুঝতে পারেননি। আজকে আমরা যারা প্রতিবাদ করছি, সেই প্রতিবাদের ফলে মানুষের চোখ খুলছে। এবং যাতে আর উনি নিচে নামছেন তাতে কিছু যায় আসে না, ওর নিচে যত পারুক নরকে নেমে যাক, কিন্তু বাংলাকে যে টেনে নামাচ্ছেন, নিচে নামাচ্ছেন, এটাকে বন্ধ করতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই এই নিচে, পশ্চিমবাংলাকে নিচে টেনে নামানোর যে চক্রান্ত রানিমা এবং যুবরাজ করেছে, সেটাকে রুখে দেবে বলেই আমরা